ব্যাপার দুধ? দাসী বলল তুমি নাকি কি সংবাদ এনেছো? তা কি এমন সংবাদ যে এত রাতে দাসীকে দিয়ে অন্দরমহলে খবর পাঠিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হলো? আগে রানীমা, আপনাকে এত রাতে এভাবে ডেকে পাঠানোর জন্য আমি দুঃখিত। আসলে এই সংবাদটি খুব গুরুতর আর কি, সেই জন্যেই। আচ্ছা বেশ, তা বলো কি সংবাদ এনেছো? রানীমা, তাকে সংবাদ না বলে বোধহয় দুঃসংবাদ বলাই ভালো। দুঃসংবাদ? মানে কি হয়েছে? আসলে রানীমা, রাজকুমারী রূপসন্ধ্যার সঙ্গে যার বিবাহ হওয়ার কথা, সেই উদয়গড়ের যুবরাজ ব্রহ্মজিৎ আজ অপরাহ্নে যুদ্ধে প্রাণ হারিয়েছেন। সেটাই। সে কি, কি বলছো কি তুমি এসব? মহারাজ জানেন এ কথা? আগে রানীমা, জানেন। আমি তার কাছ থেকেই আসছি। হায় 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 দুধ, এ তুমি কি সংবাদ শোনালে? আমার কন্যার কপালে শেষকালে এই ছিল? এবার তো সারা রাজ্যে রটে যাবে সে অপয়া পাপিষ্ঠা। তাহলে তো এই রূপসাগরের কোলে আত্মবিসর্জন ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। হায় হায় হায়। নমস্কার, গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 27শে জুলাই, 2 বছর আগে ঠিক আজকের দিনেই উপসংহার গল্পের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই গল্পকথার যাত্রা। এরপর অশ্বমেধের ঘোড়া, এখন প্রেম, দেনা পাওনা, আবার ফিরে এলে টেলিফোন সহ বিভিন্ন গল্প পরিবেশনের মধ্য দিয়ে আমরা পার করে ফেললাম সুন্দর 2 বছর। আমরা ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত সকল কলাকুশলীদের, আর সেই সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আমরা আশা রাখি এই 2 বছর আপনারা যেমন ভালোবেসে আমাদের পাশে ছিলেন, আগামী বছরগুলিতেও এভাবেই আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। গল্পকথার 2 বছর উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন রূপনগরের রূপকথা। রচনায় এবং উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। শুরু হচ্ছে রূপনগরের রূপকথা। পিছিয়ে যাওয়া যাক আজ থেকে প্রায় 1100 বছর পূর্বে। এক শ্রাবণের বর্ষামুখর দিনের শেষে তখন সবে সন্ধ্যা নেমেছে, বৃষ্টিও ধরে এসেছে প্রায়। ভারতের পূর্ব প্রান্তের ছোট্ট রাজ্য রূপনগর তখন আস্তে আস্তে জাল গোটাতে শুরু করেছে নিজের। ছোট্ট হলেও দিনের কর্মব্যস্ততা রাজ্যটিকে গ্রাস করেছে সেই প্রাচীনকাল থেকেই। এখানকার শাকসবজি, পাট তো আছেই, সাথে আছে বিভিন্ন স্থান থেকে বণিকদের আনা বাণিজ্যিক সামগ্রীর সম্ভার। ফলে সেই সুদূর অতীত থেকেই এখানকার হাট চলেছে রমরমিয়ে। হাটের রমরমা তো আছেই, সাথে আছে প্রায় বার্ধক্যে পৌঁছে যাওয়া রাজা রূপচাঁদের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং অমায়িক ব্যবহার। ফলে শুধু প্রজারাই নয়, বিদেশি বণিকদেরও একটি বিশেষ আকর্ষণ রয়েছে এই রূপনগরের প্রতি। কিন্তু দিনে যতই কর্মব্যস্ততা থাকুক না কেন, সূর্যের গমন এবং গোধূলির আগমনের সাথেই এক অপার্থিব শূন্যতা যেন গোগ্রাসে গিলে নেয় এই রাজ্যকে। রাজ্যের সমস্ত বাড়ির দরজা বন্ধ হয়ে যায় এবং রাস্তার বাতিগুলিও ক্রমে নিভে আসতে চায়। এমনকি আকাশের তারাগুলিও মেঘের আড়ালে যেন আত্মগোপন করে বসে। সেদিনও ছিল ঠিক এমনই এক শ্রাবণের সন্ধ্যা। শূন্যতার এক বিশালাকায় নররাক্ষস সবে গিলতে বসেছে রূপনগরকে। সমস্ত রাজ্য তখন অন্ধকার, শব্দহীন এক মহাশ্মশানে পরিণত হওয়ার উপক্রম করেছে। শুধু রাজ্যের পূর্ব প্রান্তে কুল কুল শব্দে অবিরাম বয়ে চলেছে এক স্রোতস্বিনী।
রাজা রূপচাঁদ আদর করে তার নাম রেখেছিলেন রূপসাগর। আর সেই রূপসাগরের তীরে সন্ন্যাসী বেশে বসে রয়েছেন ধ্যানমগ্ন এক যুবক। গৌরকান্তি শীর্ণ দেহ, পরনে গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষ, মুখে লেগে আছে এক অদ্ভুত মিষ্টতা, নাম উপবক্ষ। দিনের বেশিরভাগ সময়ই উপভোগ্য এই রূপসাগরের তীরে বসে সাধনা করেন, কিন্তু সেদিন তার সাধনায় হঠাৎ বিঘ্ন ঘটল। তিনি তখন গভীর সাধনায় মগ্ন। উপভোগ্য হঠাৎ শুনতে পেলেন নূপুরের শব্দ। তার পর মুহূর্তেই এক নারীর পদ তার শরীর স্পর্শ করল। তিনি যেন এতক্ষণ স্বপ্নাবিষ্ট হয়েছিলেন, তাই বাস্তবে ফিরে এসে চোখ খুললেন। সাথে সাথেই তার চোখে এক রূঢ় প্রদীপের শিখা যেন আঘাত আনল। তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে এক নারী, মাঝারি গড়ন, ফর্সার রং থেকে একটা রক্তিম আভা বেরোচ্ছে। পোশাক আশাক আর সাজসজ্জা দেখে বড় ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। চোখ মুখের বয়সজনিত চপলতা যেন ঢাকা পড়তে চাইছে এক লজ্জা ও ভয়ের আবরণে। তার সাথে মিশে রয়েছে একটা উৎকণ্ঠার ভাব। উপবক্ষের মনে হলো যেন শিরাদীঘা অভিসারে যাওয়ার পথে হঠাৎ কোনো আকস্মিক বাধার সম্মুখীন হয়েছেন। অন্যদিকে সন্ন্যাসীর গায়ে তার পদসংযোগ হতেই সেই নারীও হঠাৎ থমকে দাঁড়ান। প্রদীপের আলোয় দেখেন এক গৌরবর্ণ যুবককে। যুবকের সন্ন্যাসীর বেশ দেখে যে ভয় সেই নারীর মনে বীজ বপন করেছিল, তার দুটি কৌতূহলী চোখ ও সহাস্য মুখ দেখে তা পরিণত হলো লজ্জায়, যে লজ্জা তার মুখের ভাষাও কেড়ে নিল। উপবক্ষ নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, কে তুমি হে বালিকা? এই শ্রাবণের সন্ধ্যায় একাকী এই নদীর তীরে কি উদ্দেশ্যে এসেছ? আমায় ক্ষমা করো কুমার। এই আলো আধারিতে আমি তোমার উপস্থিতি লক্ষ্য করিনি। আমি রাজকুমারী রূপছন্দা। রাজকুমারী রূপছন্দা? কিন্তু আপনি এখানে কেন? এই শূন্য নগর আপনার জন্য নিরাপদ নয় রাজকুমারী। এমন সময় রাজকুমারী রূপছন্দার চোখ থেকে ভয় ও লজ্জার পর্দা সরে গেল। বদলে চোখে ভরে এলো বিন্দু বিন্দু অশ্রু। কাঁপা কাঁপা গলায় তিনি বলে উঠলেন, আমি পাপিষ্ঠা। আমার সাথে যার বিবাহ হওয়ার কথা, সেই উদয়গড়ের যুবরাজ ব্রহ্মজিৎ গতকাল যুদ্ধে প্রাণ হারিয়েছেন। আমি তার বাগদত্তা ছিলাম, তাই আনাচে কানাচে আমাকে নিয়ে অনেক কটু কথা উঠছে। তাই এই রূপসাগরের কাছে নিজেকে উৎসর্গ করে প্রায়শ্চিত্ত করতে আসছিলাম। এমন সময় তোমার সাথে। রূপছন্দার কথা শেষ হলো না। মুহূর্তের মধ্যে তার অশ্রুপূর্ণ দুটি চোখে স্পষ্ট হয়ে উঠল উত্তেজনার ছাপ। তিনি তার দুহাতে উপবক্ষের দুহাত চেপে ধরলেন। তারপর উত্তেজিত স্বরে উপবক্ষের চোখের দিকে চেয়ে বললেন, আচ্ছা কুমার, তুমি পারো না আমায় গ্রহণ করতে? আমার সব কালিমা মুছে দিতে? বলো না, পারো না? উপবক্ষ বাকরুদ্ধ হয়ে গেলেন। এ কি বলছেন রাজকুমারী? যে সংসার ধর্ম ত্যাগ করে, সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে তিনি নিজেকে ঈশ্বরের সেবায় সঁপে দিয়েছেন, সেই সংসার ধর্মের কাছেই আবার ফিরে যেতে বলছেন রূপছন্দা? এ কি করে সম্ভব? উপপক্ষ একবার তাকালেন রূপছন্দার দিকে। অনিশ্চয়তায় ভরা উত্তেজিত চোখ দুটি তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। ঈশ্বরের সাধনা নাকি রূপছন্দার সাথে অভিশাপ? এই দ্বন্দ্বের নাগরদোলায় তার মন অবিরত দুলতে লাগলো। এমন সময় বজ্রপাতের শব্দে দুজন চমকে উঠলেন। এরপর
শুরু হলো ক্রমাগত বজ্রপাত, যেন আকাশ বাতাস প্রলয় শঙ্খ বাজিয়ে অট্টহাস্য শুরু করেছে। উপভোগ্য একবার রূপছন্দার দিকে চাইলেন, দেখলেন রূপছন্দা সেই উৎকণ্ঠা নিয়ে তার দিকে চেয়ে আছেন। তিনি শান্ত স্বরে বললেন, রাজকুমারী, আপনি প্রাসাদে ফিরে যান। আপনার সাথে অভিসারে যাওয়ার সময় এখনো আসেনি। সে সময় যেদিন আসবে আবার আমাদের দেখা হবে। এরপর কেটে গেছে বেশ কয়েক মাস। শরৎ, হেমন্ত, শীত পেরিয়ে এসেছে অন্তিম ঋতু বসন্ত। রূপনগরের বাতাস যেন বইতে বইতে উতলা হয়ে উঠেছে। আম গাছগুলিতে মুকুল দেখা দিয়েছে, রাজার ফুলের বাগানও ভরে উঠেছে রজনীগন্ধা, শিমুল, পারুল, কৃষ্ণচূড়াতে। সমস্ত রূপনগর যেন সুভাসিত হচ্ছে বকুলের সুমিষ্ট সুবাসে। কিন্তু রাজকুমারী রূপছন্দার জীবনে তখনও বসন্ত আসেনি। সেই বর্ষার সন্ধ্যায় উপভোগকে দেওয়া কথা এবং তার জন্য দীর্ঘ প্রতীক্ষা রূপছন্দার জীবনে বসন্তের আগমনকে যেন রুদ্ধ করে রেখেছে। অন্যদিকে উপভোগ্য মন প্রাণ সঁপে দিয়ে প্রতীক্ষা করছেন সেই মাইন্দ্রক্ষণের। চৈত্র মাসের পূর্ণিমার সন্ধ্যা। রূপসাগরের তীরে সাধনায় বসেছেন উপভোগ্য। আকাশের সহস্র পূর্ণচন্দ্র তার জোছনা দিয়ে যেন ধুয়ে দিচ্ছে গোটা রূপনগরকে। অন্যদিকে উপভোগ্যের সাধনাস্থল থেকে বেশ খানিক দূরে রাজ্যের দক্ষিণ পশ্চিম সীমান্তে রাজা প্রজা নির্বিশেষে সকল রাজ্যবাসী মেতেছে বসন্ত উৎসবে। সেখান থেকে কখনো ঢোল কিংবা ডুমরু, আবার কখনো বাঁশির শ্রুতিমধুর শব্দ ভেসে আসছে উপভোগ্যের কানে। একদিকে রূপসাগরের কুলকুল শব্দ, অন্যদিকে দক্ষিণ পশ্চিম থেকে ভেসে আসা উৎসবের শব্দ। সব মিলিয়ে বিধাতা যেন এক মোহময় পরিবেশ তৈরি করে দিয়েছেন এই রূপসাগরের তীরে। এমন সময় উপভোগ্যের সাধনায় হঠাৎ ছেদ পড়ল। তিনি চোখ মেললেন। সাধনায় আজ কিছুতেই যেন তার মন বসছে না। কিন্তু কেন? এমন বসন্ত উৎসবের দিন তো আগেও এসেছে, ওই তখন তো তার সাধনায় কোনো বিঘ্ন ঘটেনি। তবে আজ কেন? কেন তার মনে হচ্ছে গভীর উৎকণ্ঠা ভরা দুটো চোখ যেন তারই অপেক্ষায় অধীর হয়ে আছে। হঠাৎ তার মনে পড়ল শ্রাবণের সেই সন্ধ্যার কথা। তিনি যে রাজকুমারী রূপছন্দাকে কথা দিয়েছিলেন অভিসারের সময় হলে তিনি নিজে উপস্থিত হবেন রাজকুমারীর সম্মুখে। তাহলে কি আজ সেই সময় উপস্থিত হয়েছে? এই চৈত্রের সন্ধ্যা কি তাহলে তাদের অভিসার রাত্রি? উপভোগ্য উঠে পড়লেন, চলতে লাগলেন রাজবাড়ির উদ্দেশ্যে। তিনি জানেন সেখানেই তার জন্য অপেক্ষা করছেন রাজকুমারী রূপছন্দা। কিন্তু রূপসাগরের তীরের সেই সুবিশাল আম গাছের কাছে এসে উপভোগ্যের গতি রুদ্ধ হলো। তিনি দেখলেন আম গাছের তলায় যেন ঘুমন্ত অবস্থায় পড়ে আছে এক নারী। উপভোগ্য এগিয়ে গেলেন সেদিকে। দেখলেন গায়ে স্বল্প পোশাক, কোথাও চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে, কোথাও আবার পচন ধরেছে। সারা গায়ে গুটি বসন্তের জ্বলন্ত নিদর্শন নিয়ে পড়ে আছেন রাজকুমারী রূপছন্দা। ব্যাপারটা বুঝতে উপভোগ্যের বেশি সময় লাগলো না। হয়তো বেশ কিছুদিন আগেই রাজকুমারী এই মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সঠিক চিকিৎসা না হওয়ায় এই রোগ এমন গুরুতর আকার নেয়। এতদিন রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়তো সম্ভব হচ্ছিল না, তাই আজ সকলে যখন উৎসবে মেতেছেন সেই সুযোগে রাজবাড়ির দাসদাসীরা রূপছন্দাকে এই আম গাছের নিচে রেখে গেছে। উপভোগ্য ধীরে ধীরে এগিয়ে গেলেন রূপছন্দার দিকে। কাছে এসে দেখলেন রাজকুমারীর মুখ হাঁ, কোনো কথা বেরোচ্ছে না। তিনি তৃষ্ণায় ছটফট করছেন। রাজকুমারীর মাথার কাছে বসে তার মাথা নিজের কোলে তুলে নিলেন উপভোগ্য। তারপর মুখে একটু জল ঢালতেই যেন রাজকুমারীর দেহে প্রাণ ফিরে এলো। তিনি অস্ফুট স্বরে বললেন, কে কে তুমি হে দয়াময়? উপভোগ্য বললেন, রাজকুমারী, আমি সেই অভাগা সন্ন্যাসী। আপনাকে কথা দিয়েছিলাম সঠিক সময়ে আবার আমাদের দেখা হবে।
সেই সময় আজ উপস্থিত রাজকুমারী। আপনি যাবেন তো আমার সাথে? উপবক্ষ দেখলেন রাজকুমারী রূপচন্দা অতি কষ্টে নিজের দুহাতে তার হাত শক্ত করে ধরে একটু হাসলেন। এরপর নিজের শেষ ক্ষমতাটুকু দিয়ে মাথা নেড়ে উপবক্ষকে সম্মতি জানানোর চেষ্টা করলেন একবার, আর তারপরই আস্তে আস্তে এলিয়ে পড়লেন উপবক্ষের কোলে। উপবক্ষ বুঝতে পারলেন রাজকুমারীর হাতের মুঠো আস্তে আস্তে আলগা হয়ে আসছে। তিনি কয়েকবার ডাকলেন, রাজকুমারী, রাজকুমারী, উঠুন, উঠুন রাজকুমারী। উল্টো দিক থেকে কোনো প্রতিক্রিয়া মিলল না। রাজকুমারীর দেহ সেই আম গাছের কাছেই শায়িত রেখে উপবক্ষ বুঝলেন এটাই সঠিক সময় এই রূপনগরকে বিদায় জানানোর। যে রাতের জন্য তিনি এতদিন ধরে এই রূপসাগরের তীরে বসে অপেক্ষা করেছিলেন, তাই যখন প্রায় সাঙ্গ হয়ে এসেছে, তখন আর এখানে থেকে যাওয়ার কোনো মানেই হয় না। তিনি উঠে পড়লেন, চলতে লাগলেন এক অনন্তের উদ্দেশ্যে, তার অভীষ্টকে লাভ করার উদ্দেশ্যে। আর এই বসন্ত পূর্ণিমার রাত্রে এই খোলা প্রান্তর, এই আম গাছ আর এই রূপসাগর সাক্ষী থেকে গেল তাদের একমাত্র অভিসারে। ভরা থাক মিলনের উৎসবে, তাই ফিরায় দিও আনি। ভরা থাক, ভরা থাক। বিষাদে যে পথে যেতে হবে, সে পথে তুমি একা, নয়নে আধার রবে। শুনছিলেন গল্পকথার 2 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন রূপনগরের রূপকথা। রচনায় সায়ন্তন দাস, গল্প পাঠে অয়ন বন্দ্যোপাধ্যায়। উপপক্ষের ভূমিকায় সন্তু আদক, রাজকুমারী রূপচন্দার ভূমিকায় শ্বেতা দাস, মহারানীর ভূমিকায় ইপ্সিতা দাস। এডিটিং, পরিচালনা, উপস্থাপনা এবং জনৈক দূতের ভূমিকায় আমি সায়ন্তন দাস। আমাদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই সৌপর্ণ দত্তকে। আমরা আশা রাখি আমাদের এই বিশেষ নিবেদন আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও ফিরবে গল্পকথা। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। ধন্যবাদ।